গল্পের একদম শুরুতেই আমরা দেখি ইন্দোনেশিয়ার একটা রহস্যময় দ্বীপ। এই দ্বীপে প্রচুর সোনা আর ধন সম্পদ লুকানো আছে, যা দিয়ে পুরো পৃথিবীর দারিদ্র্য দূর করে দেওয়া সম্ভব। তবে এই দ্বীপে এতই নিখুঁত আর বিপজ্জনক ভাত পাতা আছে যে এখান থেকে কেউ কখনো জীবিত ফিরে আসতে পারে। দৃশ্যপট শুরু হয় কয়েকজন গ্যাংস্টারকে দিয়ে। বনের ভেতর খোঁজাখুঁজির সময় তারা কিছু প্রাচীন আর মূল্যবান জিনিস খুঁজে পায়। এই প্রাচীন জিনিসগুলোর ব্ল্যাক মার্কেটে প্রচুর দাম, তাই আনন্দে তারা উদযাপন করছিল। কিছুক্ষণ পর তাদের একজন সদস্য একটু দূরে যায়। হঠাৎ সে মাটিতে একটা প্রাচীন লোহার মাস্ক পরে থাকতে দেখে। বর্তমান যুগে এমন মাস্ক কেউ ব্যবহার করে না, তাই বিষয়টা নিয়ে সে ভাবতে শুরু করে। কৌতূহলী হয়ে লোকটা একটু সামনে এগিয়ে যায় এবং পাহাড়ের মাঝে একটা ছোট গুহা দেখতে পায়। সে ভাবে গুহার ভেতর আরও অনেক দামি জিনিস থাকতে পারে। লোভের মাথায় সে তার বাকি সঙ্গীদের কিছু না জানিয়ে একাই গুহার ভেতর ঢুকে পড়ে। বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরটা ছিল অনেক বড় এবং সেখানে আলাদা আলাদা ঘর বানানো ছিল। কিন্তু লোকটা জানতো না সে কতটা ভয়ানক একটা জায়গায় পা দিয়েছে। লঞ্চ হয়ে গেল বেট অন গেম ভার্সন 3। রেজিস্ট্রেশন করতে পিন কমেন্ট থেকে আমার প্রোমো কোড SING68 ব্যবহার করুন। হঠাৎ তার পায়ের নিচের মাটি ধসে যেতে শুরু করে। মাটির নিচেও একটা গোপন ঘর ছিল। লোকটা চিৎকার করতে থাকে, কিন্তু তাকে বাঁচানোর কেউ ছিল না। মুহূর্তের মধ্যে সে নিচে পড়ে যায় এবং চারপাশ অন্ধকার হয়ে আসে। এভাবে বহু বছর কেটে যায়। কালের আবর্তে সেই ঘটনার ভয়াবহতা ঢাকা পড়ে যায় ঘন জঙ্গলের আড়ালে। এরপর একই দ্বীপে আমরা একদল অভিযাত্রী আর সৈন্য দেখতে পাই। আপাত দৃষ্টিতে মনে হয় তারা সবাই এই দ্বীপে হাজার বছর ধরে লুকানো সেই প্রাচীন গুপ্তধনের সন্ধানে এসেছে। কিন্তু সত্যি বলতে তারা কেউই জানে না এই রহস্যময় দ্বীপের ভেতরে আসলে ঠিক কী লুকিয়ে আছে বা কতটা ভয়ানক বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এদিকে বেন নামের এক ধনী ব্যবসায়ীকে দেখতে পাই যে কোনো মূল্যে ঐতিহাসিক আর বিরল বস্তু সংগ্রহ করতে ভালোবাসে। বেন তার বান্ধবীর সাথে এই দ্বীপে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি জাপানি সামরিক বাংকারগুলো খুঁজে বের করতে। প্রাচীন ও দুর্লভ জিনিস সংগ্রহ করা বেনের বড় একটা শখ, আর এই শখ পূরণ করতেই সে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিচ্ছে। যাত্রাপথে নিরাপত্তার জন্য সে একজন অভিজ্ঞ ক্যাপ্টেন এবং কয়েকজন সশস্ত্র সৈন্যকে মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করেছে। এছাড়া তাদের সাথে জেসিকা নামের এক চতুর প্রত্নতাত্ত্বিকও রয়েছে, যে অনুসন্ধানে মূল গাইড হিসাবে সাহায্য করছে। দ্বীপের সীমানায় পৌঁছাতেই ক্যাপ্টেন তার সৈন্যদের কড়া নির্দেশ দেয় চারপাশে তীক্ষ্ণ নজর রাখতে, যাতে বেন ও তার বান্ধবীর কোনো ক্ষতি না হয়। নির্দেশ পেয়ে সশস্ত্র সৈন্যরা সতর্ক অবস্থায় আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা দিক থেকে এক সৈন্যের বিকট চিৎকার শোনা যায়। সেই শব্দে পুরো দ্বীপ যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। সবাই ভয় আর আশঙ্কায় দ্রুত সেদিকে ছুটে যায় এবং দেখে একটা অন্ধকার গুহার ভেতর থেকে ধীরে ধীরে একটা কঙ্কাল বেরিয়ে আসছে। থমথমে পরিবেশে সবার বুকের ধুকপুকানি বেড়ে যায়, কিন্তু একটু পরেই জানা যায় এটা ছিল এক সৈন্যের দুষ্টুমি। সে সবাইকে ভয় দেখানোর জন্য এই ফালতু নাটক করেছিল। পরিবেশের গম্ভীরতা নষ্ট হওয়ায় ক্যাপ্টেন এতে ভীষণ বিরক্ত হয় এবং তাকে কড়া কথা শোনায় এবং দায়িত্বে অবহেলা না করার জন্য সতর্ক করে। তবে এই ঝামেলার মাঝেই তারা সত্যিকারের একটা সামরিক বাংকার খুঁজে পায়। স্যাঁতসেঁতে আর শ্যাওলা ধরা বাংকারটি দেখে বেনের চোখ চকচক করে ওঠে। বেন তখন জেসিকাকে ভেতরে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা পরীক্ষা করে দেখতে বলে। কিন্তু অন্ধকার থমথমে জায়গাটা দেখে জেসিকা ভেতর থেকে একটু ভয় পাচ্ছিল, তাই বেন আর কোনো ঝুঁকি না নিয়ে জেসিকার সাথে নিজে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ক্যাপ্টেনকে দলবল নিয়ে বাইরে পাহারা দিতে বলে। এদিকে বাইরে ক্যাপ্টেন ও অন্য সৈন্যরা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল। তাদের স্পষ্ট মত, শুধু কয়েকটা পুরনো বাংকারের জন্য জীবন ঝুঁকিতে ফেলে এতদূর আসা বেনের একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে বাংকারের ভেতরে টর্চের আলো ফেলে খুঁজতে খুঁজতে বেন আর জেসিকা দুটি পুরনো কঙ্কাল দেখতে পায়। তাদের পচে যাওয়া পোশাকের ব্যাজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি সৈন্য ছিল। জেসিকা চারপাশের সংকেত ও দেয়ালের চিহ্নগুলো ভালো করে পরীক্ষা করে বলে তারা মূল গুপ্তধনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু জেসিকা চালাকি করে বেনকে বিস্তারিত আর কিছুই না বলে সোজা বাইরে নিয়ে আসে, কারণ সে জানত আসল জায়গাটা খুঁজে পেতে হলে তাদের আরও একটু সামনে যেতে হবে। যে বিশেষ জিনিসটির খোঁজ পাওয়ার জন্য জেসিকা মূলত এখানে এসেছে। এদিকে পুরো দ্বীপে চোখ বোলালে দেখা যায় চারপাশ একদম শুনশান, যেন কোনো অশুভ নীরবতা রাজ্য করছে। ঘন গাছপালায় ঘেরা এই নির্জন জায়গাটি শত্রুদের থেকে লুকিয়ে থাকার জন্য একদম পারফেক্ট। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা এই দ্বীপটিকে বেছে নিয়েছিল, যাতে সুকৌশলে লুকিয়ে থেকে শত্রুদের ওপর সহজে নজর রাখা আর আকস্মিক হামলা চালানো যায়। কিছুক্ষণ পর তারা সবাই ঘন জঙ্গল কেটে হেঁটে হেঁটে বেশ পুরনো একটা মাইনিং এলাকায় গিয়ে পৌঁছায়। বহু বছরের পুরনো ও পরিত্যক্ত হওয়ায় জায়গাটা একদম ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল। ঠিক তখনই মাইনিং এলাকার ঠিক নিচে তারা একটা রহস্যময় ভারী দরজা দেখতে পায়। এই দরজাটা ভেতরে কত দূর গেছে আর এর পেছনে ঠিক কী অপেক্ষা করছে তা কেউ জানত না। চারপাশের থমথমে পরিবেশ দেখে ক্যাপ্টেনের ভেতরের অভিজ্ঞ সেনাপতি জেগে ওঠে। ক্যাপ্টেন পরামর্শ দেয় ভেতরে না যাওয়া চাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু বেনের লোভ আর কৌতূহল ততক্ষণে চরম সীমায় পৌঁছে গেছে। কোনো প্রাচীন ধন সম্পদ থাকলে সেটা তার চাইই চাই, তা যত বড়ই বিপদ আসুক না কেন। বেনের জেদের কাছে ক্যাপ্টেন নিরুপায় হয়ে বেনের কথাই মেনে নেয়। অবশেষে সবাই মাইনিং এলাকা পার হয়ে সেই রহস্যময় দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ক্যাপ্টেনের সৈন্যরা অনেক কষ্টে দরজাটা খুলে ফেলে
এবং ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হয়। হঠাৎ করেই ওপরের দিক থেকে একদল গ্যাংস্টার তাদের লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ শুরু করে। চারপাশে হুলস্থুল পড়ে যায় এবং সবাই আত্মরক্ষার জন্য মাইনিং এলাকার ভেতরের দিকে দৌড়াতে থাকে। ক্যাপ্টেনের সৈন্যরা পাল্টে গুলি চালাচ্ছিল, কিন্তু বেন আর জেসিকাকে বাঁচানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। সবাই ভেতরে ঢুকতেই গ্যাংস্টাররা একটা গ্রেনেড ছুড়ে মারে। বিকট শব্দে গ্রেনেডটা ফেটে যায় এবং প্রবেশের মুখটি পুরোপুরি ধসে পড়ে। বেনদের বাঁচাতে গিয়ে ক্যাপ্টেনের এক সৈন্য সেখানেই পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। ধসের কারণে বের হওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারা ভেতরে আটকে পড়ে। কিন্তু কথা হলো, গ্যাংস্টাররা কিভাবে তাদের সন্ধান পেল এবং কেন হামলা চালালো তা এক মস্ত রহস্য হয়ে রইল। কিছুক্ষণ পর সবাই ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং দেখতে পায় তাদের বেশ কয়েকজন মারাত্মক জখম হয়েছে। ক্যাপ্টেনের এক সৈন্য যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন পরিস্থিতিতে সবাই বেনের ওপর চড়াও হয়ে জানতে চায় আসলে কি ঘটছে। উপায় না দেখে বেন অবশেষে আসল সত্য প্রকাশ করে। সে জানায় বহু বছর আগে তার বাবা এই দ্বীপে এসেছিলেন। তার বাবার বিশ্বাস ছিল এখানে বিপুল পরিমাণে সোনা আর ধন সম্পদ লুকানো আছে, যা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এই গোপন তথ্যটি শুধু বেন আর জেসিকাই জানত এবং গুপ্তধনের অদম্য লোভেই সে এখানে এসেছে। বেন ধারণা করে যেসব গ্যাংস্টার তাদের ওপর হামলা করেছে হয়তো এই গুপ্তধনের খবর জেনে গেছে। সেই কারণেই এখন সবার জীবন চরম ঝুঁকিতে। ক্যাপ্টেন এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। বেনের সত্যি গোপন করার কারণেই আজ তার এক বিশ্বস্ত সৈন্য মারা গেল। তাই ক্যাপ্টেন সাফ জানিয়ে দেয় সে আর বেনের সাথে থাকবে না এবং নিজের লোকজনকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু চাইলেও এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই, কারণ ধসে পড়া বিশাল বিশাল পাথরে বের হওয়ার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বেঁচে থাকতে হলে তাদের সামনের দিকেই এগোতে হবে। ক্যাপ্টেন আর তার সৈন্যরা বাধ্য হয়ে সামনের দিকে রাস্তা খুঁজতে শুরু করে। হঠাৎ তারা একটি সরু পথ দেখতে পায়। পথটি নিচে নেমে গেছে এবং কিছুটা এগোনোর পরই বোঝা যায় এটি কোনো সাধারণ গুহা নয়, বরং বিশাল এক ভূগর্ভস্থ বাংকার। সিঁড়ি দিয়ে নিচে নামার পর তারা কাঠের তৈরি একটা পুরনো ব্রিজে এসে পৌঁছায়। ব্রিজটি দেখতে নড়বড়ে মনে হলেও বেশ মজবুত ছিল, কিন্তু ব্রিজে পা রাখতেই আচমকা চারপাশের আলোগুলো নিজে থেকেই জ্বলে ওঠে। ক্যাপ্টেন সবাইকে সাথে সাথে থামতে বলে। চারপাশের দেওয়ালে বহু বছরের পুরনো জাপানি পতাকা সমূহ ঝুলছিল, কিন্তু ক্যাপ্টেনের মাথায় একটা প্রশ্ন ঘোরে, এত বছর পুরনো জেনারেটর একা একা কিভাবে চালু হলো? এর অর্থ একটাই, নিশ্চয়ই এই বাংকারের ভেতরে অন্য কেউ লুকিয়ে আছে এবং তাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। ক্যাপ্টেন সতর্কতার সাথে পা ফেলে অবশেষে কাঠের ব্রিজটা পার হয়ে যান। এরপর তারা সবাই এমন একটা ঘরে এসে পৌঁছায় যা দেখতে কোনো স্টোর রুমের মতো লাগছিল। সেখানে প্রচুর ওষুধপত্র আর কিছু বিশেষ মাস্ক রাখা ছিল, যা সাধারণ মানুষ ব্যবহার করে না। এগুলো দেখে মনে হচ্ছিল যেন এখানে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চলত। একটু খোঁজাখুঁজির পর তারা বেশ কিছু পুরনো ছবি আর দস্তাবিজ খুঁজে পায়। সেখান থেকে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা বন্দী সৈন্যদের ওপর বিভিন্ন অমানবিক পরীক্ষা চালাতো আর নির্যাতন করত। এমনকি হামলা করার সমস্ত পরিকল্পনাও এই নথিপত্রে বিস্তারিত লেখা ছিল। কিন্তু ধুলোবালি জমে থাকা এসব চাঞ্চল্যকর নথি দেখেও ক্যাপ্টেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তার মতে এত কৌশলগতভাবে দুর্বল জায়গায় জাপানি সেনারা এত বড় একটা গুপ্তধন লুকিয়ে রাখার জন্য এই জায়গাটা ব্যবহার করবে তা একেবারেই অসম্ভব। তিনি সাফ বলে দেন এই পুরো তথ্য সম্পূর্ণ ভুল এবং তিনি অনর্থক ঝুঁকি নিয়ে বেন কিংবা জেসিকাকে আর কোনো সাহায্য করবেন না। ঠিক তখনই থমথমে বাংকারের পাহারায় থাকা এক সেনা সদস্য হঠাৎ পেছনে কারো নীরব উপস্থিতি অনুভব করে। একটা বিশালাকার ছায়ামূর্তি মুখে অদ্ভুত মাস্ক পরে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে একদম নিষ্পলকভাবে অদ্ভুত আচরণ করছিল। কিন্তু সেনাটি যেই মুহূর্তে ভয় পেয়ে পেছনে ঘুরে তাকায়, ঠিক ততক্ষণে মূর্তিটি অন্ধকারের মধ্যে হঠাৎ গায়েব হয়ে যায়। তবে এই ক্ষণিকের ঘটনাটি স্পষ্ট বুঝিয়ে দেয় এই বিশাল ও বিষাদময় বাংকারের ভেতরে তারা একা নেই, অন্য কিছু বা কেউ তাদের ওপর নজর রাখছে। এদিকে ঘরের মধ্যকার পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে এবং সৈন্যদের মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা যায়। নিজেদের জীবন বাজি রাখা সৈন্যরা সবাই চিৎকার করে জানতে চায় এই গুপ্তধনের ঘটনা আদৌ সত্যি কিনা। পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে বাধ্য হয়ে জেসিকা বেনকে সব সত্যি বলে দেওয়ার অনুরোধ করে। বেন প্রথমে কৌশলগত কারণে মুখ খুলতে না চাইলেও জেসিকা আর কোনো লুকোচুরি না করে নিজেই থলে থেকে বিড়াল বের করে সত্য প্রকাশ করে। সে জানায় এটি কোনো সাধারণ মাইনিং এলাকা নয়, বরং আড়ালে থাকা একটি পুরনো সেনা হাসপাতাল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা জায়গাটি দখল করে একটি গোপন ও অবৈধ গবেষণাগার বানিয়েছিল। শত্রু সৈন্যদের ধরে এনে তাদের ওপর এমন অমানসিক ও বিকৃত পরীক্ষা চালানো হতো যাতে তারা মানুষের রূপ বদলে পুরোপুরি অন্য প্রজাতি ও ঘাতক প্রাবল্যে পরিণত হয় এবং তাদের চিরকালের জন্য দাস বানিয়ে রাখা যায়। ধুলোমাখা সেই ছবি আর গোপন নথিপত্রই এর সবচেয়ে বড় ও ভয়াবহ প্রমাণ। তবে মূল গুপ্তধনের কথা এলে ক্যাপ্টেনের মনে কোনো বিশ্বাসই হয় না, কারণ সোনা বা মহামূল্যবান কিছুর নির্দিষ্ট কোনো শক্ত প্রমাণ নথিতে ছিল না।
জেসিকাও এক পর্যায়ে স্বীকার করে যে তাদের কাছে সম্পূর্ণ নকশা বা তথ্য নেই, তবে বৈজ্ঞানিক তথ্যসূত্র অনুযায়ী গুপ্তধন যে এই বাংকারেই আছে তা পুরোপুরি নিশ্চিত। এদিকে জেসিকার মুখে সোনা আর অতুলনীয় ধন সম্পদের কথা শুনে কয়েকজন সৈন্যের লোভাতুর মনে নতুন আশা জেগে ওঠে। স্বাভাবিক জীবনে ফিরে প্রচুর টাকার মারাত্মক দরকার থাকায় তারা ক্যাপ্টেনের হুকুম উপেক্ষা করেই গুপ্তধনের ব্যাপারে চরম আগ্রহ দেখাতে শুরু করে। শৃঙ্খলাপ্রিয় ক্যাপ্টেন অবশ্য তার নিজের সৈন্যদের এমন অসংলগ্ন ও লোভী ব্যবহারে ভীষণ অসন্তুষ্ট হয়। তাছাড়া তাদের সাথে থাকা মারাত্মক আহত সেনা সদস্য জন যন্ত্রণায় ছটফট করছিল এবং তার শারীরিক অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছিল। ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়ে সাফ জানিয়ে দেয় তারা শুধু বাইরে বের হওয়ার নিরাপদ পথ খুঁজবে, কোনো কাল্পনিক সোনার লোভে বাংকারের আরও গভীরে গিয়ে নিজেদের প্রাণ দেবে না। সে একজন অনুগত সৈন্যকে সাথে নিয়ে পথ খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাকিদের সেই নিরাপদ ঘরেই আহত জনের কাছে অবস্থান করতে বলে। কিন্তু লোভী বেনের মাথায় তখন পুরোপুরি অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে চায় যেভাবেই হোক সবার আগে গুপ্তধন খুঁজে বের করতে, যাতে সমস্ত সোনা সে একা হাতিয়ে নিতে পারে। কারণ এই অনিশ্চিত অভিযানে সে ইতোমধ্যে লাখ লাখ ডলার ঢেলেছে, তাই ফাঁকা হাতে লাভ ছাড়া ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অবস্থা বেগতিক দেখে এবং আহতের মানবিক দিক চিন্তা করে বাধ্য হয়ে ক্যাপ্টেন আর জেসিকা আহত জনের পাশে থাকার জন্য বাংকারের সেই ঘরে থেকে যায়। অন্যদিকে সুবিধাবাদী বেন তার বান্ধবী ও বাকি লোভী সৈন্যদের সাথে নিয়ে গোপন সোনার খোঁজে বাংকারের আরও গভীরে অন্ধকারের দিকে এগোতে থাকে। এদিকে বাংকারের নিঃশব্দে আহত সহকর্মীর পাশে বসে ক্যাপ্টেন জেসিকার কাছে নিজের অতীতের না বলা অনুশোচনার গল্প বলতে শুরু করে। একসময় সে যুদ্ধের মাঠে কতটা নির্মম ও স্বার্থপর ছিল এবং সেনাবাহিনীতে থেকেও কিভাবে দেশের কথা না ভেবে শুধু নিজের স্বার্থ ভাবত, সেসব অন্ধকার কথা সে বিলম্বভাবে শেয়ার করে। অনেক যুদ্ধ, অগণিত সহযোদ্ধার মৃত্যু আর রক্তপাতের পর সে এসব ছদ্মবেশী বীরত্ব ছেড়ে দিয়েছে এবং মন থেকে সিদ্ধান্ত নিয়েছে আর কখনো জীবনে কারো কোনো ক্ষতি করবে না। বিষাদময় পরিবেশে ক্যাপ্টেনের এই আন্তরিক স্বীকারোক্তি শুনে জেসিকা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্যদিকে বাংকারের ভেতরের অন্ধ গলিপথ ধরে হাঁটতে হাঁটতে বেন আর তার সঙ্গের সৈন্যরা একটা অদ্ভুত ও ভীতিপ্রদ জায়গায় এসে পৌঁছায়, যার মেঝেতে বড় বড় লোহার জালি বসানো ছিল। চারপাশের পরিবেশ ও স্থানটি দেখে মনে হচ্ছিল বহু বছর আগে এখানে বিশেষ কোনো গোপন ও নৃশংস কাজ করা হতো। হঠাৎ জালিটার নিচে আলো ফেলতেই বেন একটা পুরনো মিলিটারির হেলমেট খুঁজে পায়, যাতে স্পষ্টভাবে মার্কিন সেনাবাহিনীর প্রতীক ও নাম লেখা ছিল। অর্থাৎ এটা একদম স্পষ্ট হয়ে যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরাও এই বিপজ্জনক ও অভিশপ্ত জায়গায় পা রেখেছিল। সৈন্যরা চারপাশ থেকে তাদের অস্ত্র উঁচিয়ে সুরক্ষা দিতে দিতে আরেকটু ভেতরে ঢুকতেই সারি সারি কেমিক্যাল আর পরীক্ষা নিরীক্ষার নানা প্রাচীন যন্ত্রপাতি দেখতে পায়। ধুলো জমে থাকা এসব বিভীষিকাময় সরঞ্জাম দেখে জেসিকার বলা প্রতিটি কথা এখন শতভাগ সত্যি বলে প্রমাণিত হয়। হ্যাঁ, বন্দী সৈন্যদের ওপর নির্মমভাবে এখানে অমানসিক অত্যাচার চালানো হতো। শুধু তাই নয়, একটু এগোতেই তারা সারিবদ্ধভাবে রাখা কাঁচের বড় বড় বয়াম দেখতে পায়। সেগুলোর ভেতরে মানুষের শরীরের নানা কাটা অংশ রাসায়নিক তরলে ভিজিয়ে রাখা হয়েছিল। দৃশ্যটি এতটাই বীভৎস ছিল যে কারো পেটের ভেতর গুলিয়ে উঠবে। এত ভয়াবহ পরিবেশ সত্ত্বেও বেন তার বান্ধবীকে নিয়ে গুপ্তধন খোঁজার লোভে আরও গভীরে যেতে থাকে। এদিকে আহত সেনা সদস্য জন যেখানে শুয়েছিল, হঠাৎ সে মাটির নিচে কোনো কিছু নড়াচড়া অনুভব করে। সে রহস্যজনক কিছু দেখতে পেয়ে কাছে যেতেই অদৃশ্য কোনো শক্তি তাকে মাটির নিচে টেনে নিয়ে যায়, ঠিক যেভাবে গল্পের একদম শুরুতে প্রথম গ্যাংস্টারটি মাটির গভীরে তলিয়ে গিয়েছিল। ক্যাপ্টেন আর জেসিকা ঘটনাটি দেখে সাথে সাথে ছুটে আসে। তারা জনকে বাঁচানোর জন্য দ্রুত মাটি খুঁড়তে শুরু করে। অনেক কষ্টে তারা ভেতরে পৌঁছতে পারলেও ততক্ষণে জনের মৃত্যু হয়েছে। তার পুরো শরীরটা এমনভাবে গলে যাচ্ছিল যেন কেউ গায়ে তীব্র অ্যাসিড ঢেলে দিয়েছে। চারপাশে নজর দিতেই তারা মানুষের বহু পুরনো কঙ্কাল দেখতে পায়। অর্থাৎ এই বাংকারের ভেতরে এমন ভয়ঙ্কর কিছু রয়েছে যা মানুষকে শিকার করে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করছে। জেসিকা আর ক্যাপ্টেন ভয়ে আটকে ওঠে, কিন্তু নিজেদের সামলে নেওয়ার আগেই পেছন থেকে রহস্যময় কেউ তাদের ওপর আক্রমণ করে এবং মুহূর্তেই দুজন জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে অন্য একটা রাস্তায় সোনা খুঁজতে গিয়ে বাকি সৈন্যরা চরম বিপদে পড়ে। মুখে লোহা দিয়ে তৈরি অদ্ভুত মাস্ক পরা কিছু দানবীয় প্রাণী সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের শরীরগুলো গলে যাওয়া, বিকৃত এবং দেখতে মানুষ নাকি পশু তা বোঝা যাচ্ছিল না। এরা এসে এক সৈন্যের ওপর হামলা চালায় এবং তার চোখ দুটো উপড়ে ফেলে। খেয়াল করলে দেখা যায় এই বিকৃত প্রাণীদের মুখে যে লোহার মাস্ক ছিল, ঠিক একই ধরনের মাস্ক গল্পের শুরুতে সেই গ্যাংস্টারটি খুঁজে পেয়েছিল। অর্থাৎ বহু বছরে চাপা পড়া আসল রহস্য এখন সামনে আসছে। দানবগুলো নিমেষেই এক সৈন্যকে মেরে ফেলে। অন্য সৈন্যটি জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু চারপাশ থেকে তাদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। অনেক লড়াই করার পর একা হয়ে পড়া সৈন্যটি আর পেরে ওঠে না এবং মৃত্যুর কাছে হার মানায়। হিংস্র প্রাণীরূপী সেই অমানুষগুলো মুহূর্তের মধ্যেই নির্মমভাবে তাকে মেরে ফেলে। ঠিক একই সময়ে অন্য একটি ঘরে ক্যাপ্টেন আর জেসিকার জ্ঞান ফেরে। তাদের সামনে মুখে লোহার মাস্ক পরা আর হাতে মারাত্মক অস্ত্র নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়েছিল।
নিজেকে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক জাপানি সৈন্য বলে পরিচয় দেয়। ক্যাপ্টেন আর জেসিকা ভয়ে হাত তুলে তাকে শান্ত করার চেষ্টা করে। সেই জাপানি সেনাটি দাবি করতে থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান জয়ী হয়েছে এবং পুরো বিশ্বে এখন তাদেরই শাসন চলছে। তবে তাদের যুদ্ধ নাকি এখনও শেষ হয়নি, তাই বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত তারা এই ভূগর্ভস্থ বাংকারেই রয়ে গেছে এবং কখনো বাইরে বের হয়নি। কিন্তু জেসিকা সাহস করে সত্যিটা তুলে ধরে। সে জানায় জাপান বহু আগেই আত্মসমর্পণ করেছে এবং যুদ্ধ অনেক আগে শেষ হয়ে গেছে। এখন 21 শতাব্দী চলছে। জাপানি সৈন্যটি এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় এবং হাতের অস্ত্র নামিয়ে ফেলে। জেসিকা তখন তার ট্যাবে রাখা কিছু ঐতিহাসিক ভিডিও বের করে তাকে দেখায়। ভিডিওতে দেখাচ্ছিল জাপানি প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছেন। ঘটনাটি দেখার পর জাপানি সেনাটি ধীরে ধীরে তার মুখের মাস্কটি খোলে। দেখা যায় তার মুখমণ্ডল পুরো বিকৃত হয়ে গেছে। সে চরম মানসিক ধাক্কা খায়, কারণ বিগত বহু বছর ধরে সে বিশ্বাস করে আসছিল বাইরে এখনও যুদ্ধ চলছে। সেনাটি কান্নায় ভেঙে পড়ে আক্ষেপ করে বলে, যদি এই সত্যিটা সে আগে জানত তবে তার সঙ্গীকে হয়তো সে বাঁচিয়ে রাখতে পারত, কিন্তু তার সঙ্গী চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেছে। জাপানি সৈন্যটি আবেগে ভেঙে পড়লে ক্যাপ্টেন সুযোগ বুঝে তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নেয় এবং তার দিকে তাক করে ধরে। এরপর ক্যাপ্টেন আর জেসিকা তাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে। তারা জানতে চায় এত বছর পর তারা কিভাবে জীবিত আছে আর তাদের শরীরের এই বিভৎস অবস্থা কেন হয়েছে। তখন সেই জাপানি সেনাটি আসল রহস্য উদ্ঘাটন করে। সে জানায় জাপানি বিজ্ঞানীরা অমরত্ব দেওয়ার নাম করে তাদের ওপর বিভিন্ন রাসায়নিক ইনজেকশন আর তরল প্রয়োগ করে পরীক্ষা চালিয়েছিল। বলা হয়েছিল তারা কখনো বুড়ো হবে না এবং চিরকাল বেঁচে থাকবে, কিন্তু সেই পরীক্ষার ফলেই তাদের শরীর পচে গলে বিকৃত হয়ে যায়। বিজ্ঞানীদের পরিকল্পনা সফল হওয়ার পর বাংকারের অন্ধকার কোণে আটকে থাকা সেই বিকৃত রূপ পাওয়া জাপানি সেনার মুখ থেকে এসব কথা শুনে জেসিকা আর ক্যাপ্টেন চরম আঁতকে ওঠে। সে আরও জানায় জাপানি বিজ্ঞানীরা শুধু সাধারণ চিকিৎসায় থেমে যায়নি, তাদের পরীক্ষা নিরীক্ষাকে তারা চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। বন্দী আর সেনাদের একের পর এক বিপজ্জনক ইনজেকশন দেওয়া হতো, যার যন্ত্রণা মানুষের সহ্য ক্ষমতার বাইরে। তাদের মূল উদ্দেশ্য ছিল এমন এক অমর সৈন্যবাহিনী তৈরি করা যাদের কখনো মারা সম্ভব নয়। এরা রক্ত মাংসের মানুষ হলেও এদের কোনো দয়া মায়া থাকবে না এবং মৃতদেহের মতো হলেও শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দেবে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এদের ওপর গুলি চালালেও কিছু সময় পর এরা আবারও বেঁচে ওঠে। জাপানি সরকারের এই অন্ধকার ষড়যন্ত্রে পুরো বিশ্বকে দখল করার ছক আঁকা হয়েছিল। পুরো পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ক্যাপ্টেন আর জেসিকা আর এক মুহূর্তও সময় নষ্ট না করে বাইরে বের হওয়ার রাস্তা জানতে চায়। সেই বিকৃত সেনাটি জানায় একটি পথ ধসে বন্ধ হয়ে গেলেও আরেকটি পথ আছে, তবে সেই পথে যাওয়া অত্যন্ত বিপজ্জনক ও কঠিন। অন্যদিকে বাংকারের অন্য প্রান্তে বেন, তার বান্ধবী এবং অন্য সৈন্যরা হাঁটতে হাঁটতে একটি দরজার কাছে পৌঁছায়, কিন্তু তারা হতাশ হয়ে দেখতে পায় পাথর ধসে সেই পথটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বের হওয়ার সব পথ বন্ধ দেখে সবার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে সেই অদ্ভুত দানবীয় প্রাণীদের একজন হঠাৎ বেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেনকে মাটিতে ফেলে সে আক্রমণ করে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত করে। তবে সঙ্গের সৈন্যরা কাল বিলম্ব না করে সাথে সাথে আগ্নেয়াস্ত্র বের করে মাথার লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। মাথার খুলি উড়ে যাওয়ার পর অবশেষে প্রাণীটি নিস্তেজ হয়ে পড়ে। সবাই হাঁপাতে হাঁপাতে বিস্ময়ে তাকিয়ে থাকে এই বিদঘুটে প্রাণীর দিকে। সৈন্যরা লক্ষ্য করে মরে পড়ে থাকা সেই দানবটির কপালে কিছু গোপন প্রতীক আর কোড নম্বর লেখা আছে। জাপানি সেনার বলা সেই ভয়ানক ইনজেকশনের শিকারই হলো এরা। মানুষকে পশুর মতো হিংস্র বানিয়ে দাসে পরিণত করার শেষ ধাপ ছিল এটি। এর মাঝেই বাংকারের অন্য অংশে চিরুনি অভিযান ও খোঁজাখুঁজির পর জেসিকা অবশেষে বাংকার থেকে বের হওয়ার সেই গোপন দ্বিতীয় পথটির সন্ধান পায়। সে দ্রুত ক্যাপ্টেন আর সেই জাপানি সেনাকে নিয়ে এগোতে থাকে। অন্যদিকে ব্লাইন্ড স্পটে থাকা বেন আর তার সঙ্গীরা এগোতে এগোতে আরেকটি বিশেষ ঘরে এসে পৌঁছায়। সেই ঘরের ঠিক মাঝখানে বিশালাকার এক দানবীয় প্রাণী বসেছিল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এর ওপর অন্যদের চেয়েও বহুগুণ বেশি বিষাক্ত রাসায়নিক পরীক্ষা চালানো হয়েছে। ঠিক তখনই বেন আর তার বান্ধবী বুঝতে পারে এই দ্বীপে লুকিয়ে রাখা যে আসল গুপ্তধনের কথা বলা হচ্ছিল তা কোনো সোনা বা হিরে জহরাত নয়। আসল গুপ্তধন হলো এই বিপজ্জনক কেমিক্যাল তরল যা জাপানি বিজ্ঞানীরা তৈরি করেছিল। এই কেমিক্যাল কারো শরীরে ঢেলে দিলেই সে রক্তপিপাসু দানবে রূপ নেবে।
বেন কিছুটা দ্বিধায় পড়লেও তার বান্ধবী তাকে লোভ দেখায়। এই ক্ষতিকর কেমিক্যাল ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে পারলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। এই অশুভ বুদ্ধি মাথায় ঢুকিয়ে দেয়। ভবিষ্যতের আন্তর্জাতিক ধ্বংসলীলার কথা বিন্দুমাত্র না ভেবে বেনের বান্ধবী সেই বিষাক্ত লিকুইড সাথে রেখে দেয়। এরপর বাকি 2 সৈন্যকে নিয়ে তারা দ্রুত বাইরে বের হওয়ার পথ খুঁজতে থাকে। সামনে থাকা একটা বিশাল ভারী দরজা খোলার পর তারা একটা অন্ধকার বিশাল গুহায় গিয়ে পড়ে। কিন্তু গুহায় পা রাখতেই তাদের চোখ চড়ক গাছ হয়ে যায়। সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল শত শত বিকৃত সৈন্য। জাপানি বিজ্ঞানীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অমর যে সেনাবাহিনীর স্বপ্ন দেখেছিল, এরা হলো তাদের সেই চূড়ান্ত রূপ। এই অশুভ বাহিনীর কোনো শারীরিক অনুভূতি বা ব্যথা নেই এবং সাধারণ উপায়ে এদের মেরে ফেলা অসম্ভব। এদের একমাত্র কাজ হলো সামনে যাকে পাবে তাকে নির্মমভাবে হত্যা করা। বেনদের উপস্থিতি টের পেতেই ভারী অস্ত্রে সজ্জিত পুরো দানব বাহিনী একসাথে জেগে ওঠে এবং তাদের ওপর প্রচণ্ড গতিতে হামলা চালায়। জীবন বাঁচাতে বেন, তার বান্ধবী আর সৈন্যরা বাংকারের ভেতরের দিকে অন্ধের মতো দৌড়াতে থাকে, কিন্তু পিছন থেকে এক সৈন্যকে দানবরা তলোয়ার দিয়ে কুপিয়ে মেরে ফেলে। অনেক কষ্টে বেন, তার বান্ধবী আর বেঁচে থাকা শেষ সৈন্যটি অন্য একটা কামরায় ঢুকে নিচে নামতে থাকে। পালাতে পালাতে তারা সেই বিভৎস স্থানে এসে পৌঁছায় যেখানে মানুষের কঙ্কাল জমানো ছিল। সেখানে তারা তাদের সেই আহত সেনার আধ খাওয়া লাশ পড়ে থাকতে দেখে। ভয়ে শিহরিত হয়ে তারা আরও সামনে এগিয়ে যায় এবং অন্য এক জায়গায় তাদের অন্ধ সহকর্মীর লাশও দেখতে পায়। চারপাশ থেকে ঘেরাও হয়ে তারা বুঝতে পারে না কোন দিকে যাবে। অবশেষে তারা জেসিকা আর ক্যাপ্টেনের সন্ধানে দৌড়াতে থাকে। ততক্ষণে বাংকারের সর্বত্র সেই অমর দানব সেনা ছড়িয়ে পড়েছিল। অমর সৈন্যদের দলটি চারপাশে তাদের শিকার খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ একটা দানব বেনের ওপর হিংস্র হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। বেনের আশঙ্কাজনক অবস্থা দেখে তার বান্ধবী চরম আতঙ্কিত হয়ে পড়ে। সেভাবে বেন হয়তো আর বাঁচবে না। হতাশ হয়ে বেনের বান্ধবী এক মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বেনকে বাঁচানোর আশায় সেই বিষাক্ত কেমিক্যালের ইঞ্জেকশন বেনের শরীরে ফুটিয়ে দেয়। এদিকে অমর দানব সেনারা সেই ঘরেও পৌঁছে যায় যেখানে ক্যাপ্টেন আর জেসিকা ছিল। তারা দুজন প্রাণ বাঁচাতে দ্রুত দৌড়ে পালায়, কিন্তু বাংকারে বহু বছর ধরে থাকা সেই আক্রান্ত জাপানি সেনাটি নিজেকে সমর্পণ করে। নিষ্ঠুর দানবগুলো তাকে কোনো দয়া মায়া না দেখিয়ে সাথে সাথে কুপিয়ে হত্যা করে। পলায়নের সময় বেনের বান্ধবী চরম স্বার্থপরতার পরিচয় দেয়। সে সবাইকে ধোঁকা দিয়ে বেনকে সাথে নিয়ে একটি গোপন গুহায় গিয়ে আত্মগোপন করে, কিন্তু বেনের শরীরে ঢোকা সেই কেমিক্যাল তীব্র গতিতে কাজ করতে শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই বেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক রক্তপিপাসু দানবে রূপ নেয়। নিজের জ্ঞান হারিয়ে বেন তার বান্ধবীকেই নির্মমভাবে হত্যা করে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে কেমিক্যালটি সত্যিই মানুষকে দানবে পরিণত করতে পারে। অন্যদিকে দানব সেনারা ক্যাপ্টেন আর বেঁচে থাকা শেষ সৈন্যটিকেও ঘেরাও করে ফেলে। ক্যাপ্টেন ও সৈন্যটি আপ্রাণ লড়াই চালিয়ে গেলেও এই দানবদের উচ্চ বুদ্ধিমত্তা আর অমানুষিক শক্তির সামনে তারা টিকতে পারেনি। তারা দুজনকেই বিভৎসভাবে হত্যা করে। পুরো দলের মধ্যে কেবল জেসিকাই জীবিত ছিল। জেসিকা বাংকারের এক গোপন জলের পথ দিয়ে সাঁতরে উপরে উঠে আসতে সক্ষম হয়, কিন্তু সে বুঝতে পারেনি বিপদ তার পিছু ছাড়েনি। পানির ভেতর থেকে এক অমর সৈন্য উঠে এসে জেসিকাকে ধরে ফেলে এবং সেখানেই তাকে শেষ করে দেয়। ধীরে ধীরে সেই ভূগর্ভস্থ বাংকার থেকে শত শত অমর দানব সৈন্য পৃথিবীর আলোয় বেরিয়ে আসে। মানুষের ধ্বংসলীলা চালাতে আর এক নতুন যুদ্ধের সূচনা করতে তারা সামনের দিকে এগোতে থাকে। আর এভাবেই এক করুণ ও ভয়ানক পরিণতির মধ্য দিয়ে আমাদের রোমাঞ্চকর গল্পের শেষ হয়। তো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গুড বাই।